ক্ষমতার অপব্যবহারপূর্বক 29তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্যাজেট বিজ্ঞপ্তির প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন পদে ক্যাডার পদের সুপারিশ এবং নিয়োগের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিয়োগপ্রাপ্ত 21 জনের মধ্যে প্রশাসন ক্যাডারের 5 জন, আনসার ক্যাডারের 1 জন, শুল্ক ও আবগারি ক্যাডারে 4 জন, ইকোনমিক ক্যাডারে 2 জন, পরিবার পরিকল্পনায় ক্যাডারে 2 জন, পররাষ্ট্র ক্যাডারে 1 জন, পুলিশ ক্যাডারে 2 জন, কর ক্যাডারে 3 জন ও সাধারণ শিক্ষা ক্যাডারে 1 জন রয়েছেন। আপনারা জানেন যে 29তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্যাজেট বিজ্ঞপ্তির প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্য থেকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 21 জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে যখন হয়েছে তখন আপনাকে আমরা এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সুতরাং অনুসন্ধানে সব বিষয়গুলো উঠে আসবে। এই নিয়োগ প্রদানের ক্ষেত্রে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে সেই বিষয়গুলো অনুসন্ধানে বিবেচনা করা হবে। এটা অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমরা জানিয়েছি 21 জন। তারা ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত হয় নাই, তারা হচ্ছে নন ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত ছিল এবং এই নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের প্রায় 13 মাস পরে নন ক্যাডার প্রার্থীকে ক্যাডার পদে মানে নিয়োগ প্রদান করা হয়েছে। বুঝা হয়েছে? ওকে, সেটা বলেছি। যারা এখন বর্তমানে কর্মরত আছে তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে 5 জন রয়েছেন, আনসার ক্যাডারে 1 জন রয়েছেন, শুল্ক আবগারি ক্যাডারে 4 জন, ইকোনমিক ক্যাডারে 2 জন, পরিবার পরিকল্পনায় 2 জন, পররাষ্ট্র ক্যাডারে 1 জন, পুলিশ ক্যাডারে 2 জন, কর ক্যাডারে 3 জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে 1 জন রয়েছেন, যারা বর্তমানে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন। পরস্পর যোগসাজশে ও প্রতারণার উদ্দেশ্যে একে অন্যের সহায়তায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করত ক্ষমতার অপব্যবহারপূর্বক গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই না করে এবং গ্রাহকের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গোডাউনে সরেজমিনে পরিদর্শন না করে এবং কোনরূপ সহায়ক জামানত গ্রহণ না করে গ্রাহক কর্তৃক ঋণ আবেদনের মাত্র 5 দিনের মধ্যে 25 কোটি টাকা অনুমোদনপূর্বক প্রতিষ্ঠানের মালিকদের ঋণ পেতে সহযোগিতার মাধ্যমে উক্ত ঋণের টাকা ঋণের প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার না করে ঋণ গ্রহীতার অন্যান্য ঋণের সমন্বয় এবং ঋণ গ্রহীতার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংক হিসাবে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় জনাব মোহাম্মদ মহসিন কর্ণধার, সাদ মুসা গ্রুপ ও সাবেক পরিচালক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেড, শামীমা নার্গিস চৌধুরী, চেয়ারম্যান মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেড, সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, সাবেক পরিচালক বেলাল আহমেদ সহ 25 জন কর্মকর্তা এবং বেনিফিশিয়ারির বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই প্রক্রিয়া অনুসরণ করে জনাব মোহাম্মদ মহসিন কর্ণধার, সাদ মুসা গ্রুপ ও সাবেক পরিচালক, সাউথ বাংলা অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড,
ব্যবস্থাপনা পরিচালক সাইমা সামিরা টেক্সটাইল মিলস লিমিটেড সহ বর্ণিত কর্মকর্তাগণ, এই ক্ষেত্রেও 25 জন কর্মকর্তার বিরুদ্ধে 29,16,52,000 টাকা আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি 409, 420, 109, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে এই প্রক্রিয়াটা একটু জটিল, তারপরেও এটা বিভিন্ন এজেন্সি তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করছে। দুর্নীতি দমন কমিশন সহ আমাদের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগণও তাকে ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টা করছেন। এই ক্ষেত্রে কোনো সাফল্য এলে আপনারা অবশ্যই জানতে পারবেন। এই প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে। আমরা যেহেতু আমাদের আসামি প্রত্যর্পণ সংক্রান্ত ভারতের সাথে আমাদের একটি চুক্তি রয়েছে, সেই কারণে আমরা যতদূর জেনেছি তিনি বা আপনাদের গণমাধ্যম থেকে আমরা জেনেছি যে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেই কারণে আমাদের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাগণ সবাই চেষ্টা করছেন তাকে সেখান থেকে দেশে ফিরিয়ে আনার জন্য। সেক্ষেত্রে দুদকে এর আগে আমরা দেখেছি বিভিন্ন মামলায় দুদক তার যে আসামি রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নানান জায়গায় যেতে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পিকেআরদের সঙ্গে কথা বলার জন্য যে তার এই ঘটনার সঙ্গে আরো ব্যাকগ্রাউন্ডে কারা রয়েছে, অনেক কথা শোনা যায়, সাবেক সরকারের অনেকের সংশ্লিষ্টতার কথা শোনা যায়। আপনাদের পক্ষ থেকে দুদকের পক্ষ থেকে পাঠানোর কোনো উদ্যোগ নেবেন কিনা? অনেকগুলো মামলা হয়েছে। তার পিকে হালদারের বিরুদ্ধে রুজুকৃত অনেক মামলা ইতিমধ্যে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে, কিছু মামলা এখনো রয়েছে যেগুলি তদন্তাধীন। তো তদন্তকালে নিশ্চয়ই তদন্তকারী কর্মকর্তাগণ তাকে জিজ্ঞাসাবাদের জন্য যেই ফৌজদারি কার্যবিধি যে অনুসরণ করেই তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করবেন। আপনি যেই পরামর্শ দিয়েছেন, তদন্তকারী কর্মকর্তাগণ সবগুলো দিকে বিবেচনা করে থাকেন তদন্তকালে। একটা বিষয়, হাসনাত আব্দুল্লাহ দুদকের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ তুলেছে এবং এটার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে সেটা অস্বীকার করেছে। কিন্তু এর প্রেক্ষিতে যে অভিযোগকারী মিতু সেটি দুদকের যে বিজ্ঞপ্তিটি সেটি সে ডিনাই করেছে এবং তার অভিযোগ যে দুদক তার কাছে টাকা চেয়েছে। যদিও আমরা বিষয়টি অনেকেই এর আগেও আপনি অনেকবার বলেছেন, কিন্তু এমন প্রেক্ষিতে যেহেতু এই সময় দুদক অনেক গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করতেছে, তো সেক্ষেত্রে এটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে মনে করেন কিনা বা করলে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বারংবার প্রতারণা থেকে জনসাধারণকে সতর্ক করার জন্য আমরা অনেকগুলো আমরা বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমি নিজে এই বিষয়গুলো যখন প্রতারণার বিষয়গুলো আমাদের নজরে আসছিল, আমরা কিছুদিন পর পরে আপনাদের মাধ্যমে বোথ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা আপনারা এখানে কাজ করেন আপনাদের মাধ্যমে আমরা সকলকে অবহিত করেছিলাম তারা যেন এই প্রতারকদের থেকে যেন তারা সতর্ক থাকেন। এবং আমরা একাধিকবার এই বিজ্ঞপ্তি দিয়েছি, যেটা আমাদের ওয়েবসাইটে আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল যেগুলি আছে সবখানে কিন্তু রয়েছে। এরপরেও আমরা দেখছি যে এখনও অনেকেই প্রতারকদের ফাঁদে পড়েছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা আমাদের কাছে 4টা এরকম জিডি রয়েছে যারা প্রতারিত হয়েছেন, তারা জিডি করছেন এবং যে নাম্বার থেকে আমাদের একটা রাজনৈতিক দলের একজন সংগঠক যেই তার ভেরিফাইড ফেসবুকে যে তথ্য পরিবেশন করেছেন সে বিষয়ে আমরা আপনাদেরকে আমাদের বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়েছি এবং এই নাম্বার থেকে যে নাম্বার থেকে যিনি অভিযোগকারী ছিলেন তার নাম্বারে যোগাযোগ করেছে যে প্রতারক, এই প্রতারকের নাম্বার থেকে আরও 4টা এর আগে আরও 4টা ঘটনা এই ধরনের ঘটেছে এবং তারা এই সংশ্লিষ্ট থানায় জিডি করেছে, যেগুলি এখন আমাদের টিম সহ সংশ্লিষ্ট থানাগুলো এই বিষয়ে তদন্ত করছেন। আপনারা শীঘ্রই আমরা আপনাদেরকে, যেহেতু আমরা এখন এখানে সব বিষয় আমরা ডিসক্লোজ করতে চাই না, তাহলে আমাদের এই প্রতারক চক্রকে গ্রেপ্তারের প্রক্রিয়াটা বিঘ্নিত হতে পারে।
তো আমরা এটা আশা করছি যে আপনাদেরকে এটা যে প্রতারক চক্রের কাজ সেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন। তো আমরা আমাদের এই অভিযানটা শেষ হলে সব তথ্য আমরা আমাদের হাতে এসেছে। এখন আমরা আমাদের যে টিম কাজ করছে তাদের এই কাজ শেষে নিশ্চয়ই আপনারা সব কিছু জানতে পারবেন। আর আমরা একটা বিষয় হলো যে আপনি এখনই কিভাবে শিওর হলেন যে এটা প্রতারক চক্র দুদকের কেউ জড়িত না, নাম্বার ওয়ান। আর হচ্ছে যে কার বিরুদ্ধে মামলা আছে, কার বিরুদ্ধে অভিযোগ আছে, বাইরের কেউ তো জানার কথা নয়, যদি দুদকের কেউ সেটা অন্য জায়গায় ফাঁস না করে বা বলে দেয়, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমরা যেটা আগে যে ঘটনাগুলো আমরা দেখেছি সবগুলো এই যে প্রতারক যে নাম্বার থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন, যে নাম্বার থেকে এই অভিযোগকারীকে ফোন করা হয়েছে সে একই নাম্বার ব্যবহার করে ইতিপূর্বে আরও 4টা প্রতারণার ঘটনা ঘটেছে। এবং এই প্রতারক চক্রে যখন কথা বলেন যে প্রক্রিয়া অনুসরণ করে আপনার এই যে যারা অভিযোগ সংশ্লিষ্ট বা এখানে যিনি ভিকটিম হয়েছেন তাকে যেভাবে কথা বলে এই প্রক্রিয়াটা একই রকম। এবং আমরা আপনাদেরকে এটাও আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে, এই আমাদের যে টিম কাজ করছেন এবং তারা যদি এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকেও আইন আমলে আনা হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের এই মামলাগুলো কার বিরুদ্ধে হয়েছে সবাই জানার কথা নয়। আপনি কোন মামলার কথা বলেছেন? মানে কার বিরুদ্ধে কতগুলো মামলা আছে যে দুদক থেকে কেউ না জানলে বাইরের লোক তো জানার কথা নয়, যে বাইরে যাচ্ছে কিভাবে? না, আমাদের এখান থেকে আমরা মনে করি আমাদের ইউনিট থেকে কোনো পর্যায়ে কোনো ইউনিট থেকে কোনো তথ্য কাউকে পরিবেশন করে। আপনারা জানেন যে যারা প্রতারণা করে এরা অত্যন্ত স্মার্ট এবং তারা কিন্তু এই ক্রমাগত এদের কাজে হচ্ছে যে এই 4টা আমরা যে আপনারা জানেন যে প্রথম দিকে দুদকের চেয়ারম্যান পরিচয়ে যেই নাম্বার থেকে ফেসবুক আইডি খোলা হয়েছিল এবং হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে নগদ এবং বিকাশে যে অর্থ নেওয়া হয়েছিল প্রতারণার মাধ্যমে, সেই টিমের যিনি ভুয়া দুদক চেয়ারম্যান সহ 4 জনকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা এখন রিমান্ডে রয়েছেন। এবং আমাদের বিশ্বাস যে আপনারা একটু ধৈর্য ধরুন এবং আপনারা এই যে পরবর্তী যে নাম্বার থেকে এই প্রতারণা করা হয়েছে সেটাও আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। এখন যে মুহূর্তে বড় বড় মামলা করছে এবং প্রধানমন্ত্রী তার পরিবার অনেক বড় বড় সাবেক ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করছে, এরা কি আসলে দুদককে বিতর্কিত করার জন্য এই কাজগুলো করছে কিনা, আপনি কি মনে করেন? আমরা আপনাদেরকে এও জানাতে চাই যে যেই ঘটনাটাই জনাব হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমে বা ওনার ব্যক্তি সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি, অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেটাও আমরা অনুসন্ধানে আরও অনেক বিষয় এখানে আসবে। আমরা আপনাদেরকে যেই আপনার ভিডিও ক্লিপস তিনি পরিবেশন করেন সেই ভিডিও ক্লিপসের বিষয় নিয়ে আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আজকে একটি গণমাধ্যমে প্রকাশ ছিল না যে শেখ হাসিনা তার নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য। তো আপনারা তদন্ত শুরু করেছিলেন এবং আপনারা আইনগত প্রক্রিয়ায় কতদূর এগিয়েছেন? আপনি যে বিষয়ে বলেছেন এই বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছে। অনুসন্ধান শেষে আমরা আপনাদেরকে যখন প্রতিবেদন দাখিল করবে সেই প্রতিবেদনের আলোকে গৃহীত সিদ্ধান্ত আপনাদেরকে যথাসময়ে অবহিত করা হবে। অনেক ধন্যবাদ। সেই ঘটনা নিয়ে পুরো বিষয়টা নিয়ে আমাদের আলাদা একটা তদন্ত, আলাদা অনুসন্ধান হবে পুরো বিষয়টা। যে ভদ্রমহিলাকে ফোন করা হয়েছে, হ্যাঁ, সে এই কথাগুলো একবার অভিযোগকারী বলে ফেলছে। আসলে কি মানে যে ভদ্রমহিলাকে ফোন করা হয়েছিল, হ্যাঁ, সে কি অভিযোগকারী? তিনি তো এই বিষয়টা অভিযোগ করছেন। তিনি বলছেন যে মূল বিষয়টা হচ্ছে, আমরা আপনাদেরকে আরো একটু খোলাসা করতে চাই যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমাদের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল। সেই এনফোর্সমেন্ট অভিযানের পরপরই এই যিনি এখানে অভিযোগ করেছেন তিনি মনে করছিলেন যে তাকে এখানে এই এনফোর্সমেন্ট অভিযানে তার নাম এসেছে
তিনি দাবি করেছেন, কিন্তু আমরা আপনাদের সাথে যখন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি, সেই তথ্য যখন আপনাদের সাথে আমরা পরিবেশন করেছি, আমরা কখনোই তার কোনো নাম আমরা প্রকাশ করিনি। কিন্তু তিনি গণমাধ্যমে প্রিন্ট মিডিয়াতে কোথাও উনি জেনেছেন যে তাকেও এই অভিযোগের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এই মর্মে তিনি আমাদের কাছে বারবার অভিযোগ করছিলেন। তো সেই বিষয়টা নিয়ে আসলে কেন তিনি এই প্রতারকের ফাঁদে পড়েছেন, এই প্রতারকের ফাঁদে কেন তিনি আসলেন, পুরো বিষয়টা নিয়ে আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাটা এই দুদকের নামে এই কথাটা উঠেছে, উঠানোর পরে যদি এটা দুদকের তদন্তে আসে যে দুদকের সাথে জড়িত না, এটা মিথ্যা, তাহলে দুদকের মানহানি করার জন্য কি হাসনা দুদকের বিরুদ্ধে কোনো অ্যাকশন দুদক নিবে? আমরা সত্যতা যাচাই না করে সেটা সারা বাংলাদেশ ছড়া দিয়েছে। আমরা আপনাদের কাছে আরেকটা অনুরোধ করতে চাই আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে। আপনারা যারা আমাদের এখানে গণমাধ্যমের বোথ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা কাজ করেন, তারা কিন্তু মানে চাইলে যে কোনো তথ্য আমাদের কাছে খুব সহজেই আপনারা কিন্তু ভেরিফাই করে নিতে পারেন। আর আমি আমার মনে হয় আমার গত 6 মাসে না হলেও মানে 100 ভিডিও ক্লিপস আছে। আপনারা চাইলে যারা রিপোর্ট করেন, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এই বিষয়ে আপনাদের মতামত ব্যক্ত করেছেন। এবং আমরা যারা এখনও মনে করেন যে কোনো বিষয়ে, যে কোনো, এটা নয়, যে কোনো বিষয়ে যদি আপনাদের মনে করেন যে ধরনের বিষয় এসেছে, আপনারা দয়া করে আমাদের এখানে পিআরও শাখা আছে, আমাদের যে কনসার্ন অনুবিভাগ আছে, তাদের কাছ থেকে কিন্তু বিষয়গুলো নিশ্চিত হয়ে আপনি যদি আপনার পত্রিকায় বা আপনার চ্যানেলে যদি সেটা প্রচার করেন, সেটা অনেক যৌক্তিক হবে। কিন্তু আপনি কোনো কিছু ভেরিফাই না করে একটা দায়িত্বশীল অবস্থানের থেকে যদি আপনি এ ধরনের তথ্য পরিবেশন করে, তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা যে বিষয়গুলো এখন আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা করছি, সেই প্রতিষ্ঠান বিতর্কিত যাতে না হয় সেই বিষয়ে নিশ্চয়ই আপনারা সকলে সহযোগিতা করবেন, এটা যেন না হয়। আর একটু আমি যিনি যেটা বলেছেন, আমরা আমাদের এই অনুসন্ধানটা শেষ করি এবং আমরা আপনাদেরকে বলেছি যে অনুসন্ধানে যদি প্রমাণিত হয় দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তা, কোনো কর্মচারীর যদি কোনো সম্পৃক্ততা থাকে, তাহলে সকলের বিরুদ্ধে, অন্যান্য প্রতারকদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তার চেয়ে বেশি আমাদের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ক্ষেত্রে আমাদের শূন্য সহিষ্ণুতা রয়েছে। একটু ক্লিয়ার করি, বলেন। যে হাসনা আব্দুল্লাহ উনি একজন দায়িত্বশীল নেতা, রাজনীতি করে, সে যে যাচাই বাছাই ছাড়াই তার ভেরিফাইড ফেসবুকে যে এই ধরনের একটা পোস্ট দিল, এইটা আপনারা কিভাবে দেখছেন? তার কি কোনো এখানে কোনো অনিয়ম বা অপরাধের পর্যায়ে পড়ে কিনা? এটা সবাই এইভাবে, আমি যাচাই না করে একটা কথা বলে ফেললাম একটা প্রতিষ্ঠানের আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। ধন্যবাদ।